পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামে বাস করত মেঘনা। মেঘনা দেখতে সুন্দরী এবং সরল স্বভাবের একটি মেয়ে। ছোট্টবেলা থেকেই মেঘনা পড়াশোনায় খুব ভালো ছিল। মেঘনার বাবা একজন স্কুল শিক্ষক ছিলেন। তিনি নিজের মেয়েকে অনেক শিক্ষিত করতে চেয়েছিলেন এবং শিক্ষা দিয়ে ওনাকে মানুষের মতো মানুষ করতে চেয়েছিলেন। দেখতে দেখতে মেঘনা বড় হয় এবং তার গ্র্যাজুয়েশনও কমপ্লিট হয়ে যায়। কিন্তু হঠাৎ করেই একটা বিরল রোগে সে আক্রান্ত হয়ে পড়ে। রোগটা এতটাই বিরল ছিল যে সে কিছুদিনের মধ্যেই মৃত্যুর শয্যায় পৌঁছে যায়। তার পরিবার, তার বন্ধুরা অনেক চেষ্টা করে, তারা চেষ্টায় কোনো ত্রুটি রাখে না, কিন্তু মেঘনার মৃত্যু অবধারিত হয়ে ওঠে। এক সন্ধ্যায় মেঘনার শরীরটা খুব খারাপ হতে শুরু করে। সকলে মিলে তাকে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে ভর্তি করে, কিন্তু অনেক চেষ্টার পরেও মেঘনার শেষ রক্ষা হয় না। সেদিন হাসপাতালের বেডে মেঘনা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিল। মেঘনা তার বাবার একমাত্র মেয়ে, মা বাবার একমাত্র সম্বল ছিল সে। এমন অল্প বয়সে সে হঠাৎ করে মারা যাওয়ায় তার মা বাবা প্রচণ্ড পরিমাণে হৃদয় আঘাত পেল। তারা নিজের মেয়েকে নিজের কাছ থেকে যেতে দিতে চাইছিল না। তারা হাউ হাউ করে চিৎকার করে কাঁদতে লাগলো। তারা কি বা করতে পারতো? মৃত মানুষকে তো নিজের কাছে আটকে রাখা যায় না। মেঘনার মৃতদেহকে বাড়িতে আনা হলো। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বাড়িতে ভিড় জমালো। কিছুক্ষণের মধ্যেই তার দেহটাকে শ্মশানে নিয়ে যাওয়া হলো শেষকৃত্য সম্পন্ন করার জন্য। এদিকে মেঘনার দেহ শেষকৃত্য সম্পন্ন করার জন্য প্রস্তুত করা হচ্ছিল, ওদিকে চিতার আয়োজন করা হচ্ছিল। হঠাৎ তখনই ঘটে এক অস্বাভাবিক ঘটনা। যখন মেঘনার বাবা তার চিতায় আগুন জ্বালাতে যাবে, হঠাৎ সেই মুহূর্তেই মেঘনা জেগে ওঠে। সকলে তো মেঘনাকে দেখে প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে যায়। কেউ কেউ তো ভূত ভূত বলে চিৎকার করে সেখান থেকে পালিয়ে যায়। তাহলে বন্ধুরা, কি ছিল এই ঘটনার পেছনের আসল কারণ? চলুন আজকের এই কাহিনীর মাধ্যমে জেনে নেওয়া যাক। বন্ধুরা, সেদিন মেঘনা চিতার থেকে জেগে তো উঠেছিল, কিন্তু তার চোখে ছিল অজানা ভয়। সবাই হতভম্ব হয়েছিল তার দিকে তাকিয়ে, কিন্তু মেঘনা বেঁচে ওঠার পরে নিজেকে চিনতে পারছিল না। মেঘনার বাবা মা যখন তাকে জড়িয়ে ধরতে চাইল, হঠাৎ করে সে পিছু হটে গেল। সে বলতে লাগলো, তোমরা কে? আমি তো তোমাদেরকে চিনি না। মেঘনার বাবা ভাবলো হয়তো এত বড় একটা আঘাত তাকে মানসিকভাবে দুর্বল করে দিয়েছে, তাইও এমনটা বলছে। মেঘনার বাবা মেঘনাকে বাড়ি নিয়ে গেল। মেঘনা বারবার করে নিজের নাম অনন্যা বলছিল। সে বলছিল, আমার নাম অনন্যা, আমি অন্য একটা গ্রামে থাকি, আমাকে তোমরা কেন এখানে আটকে রেখেছো? আমাকে নিজের বাড়িতে যেতে দাও। গ্রামের অধিকাংশ লোক বলছিল, এটা তো পুনর্জন্মের ঘটনা, মেঘনার শরীরে অন্য কোনো আত্মা ঢুকেছে। কেউ কেউ বলছিল ওর উপর ভূতে ভর করেছে। দেখতে দেখতেই সমস্ত গ্রামে খবর ছড়িয়ে গেল। প্রথম দিকে মেঘনার বাবা মা এটা ভেবে চলেছিল যে তার হয়তো কোনো মানসিক সমস্যা হয়ে গেছে, কিন্তু আস্তে আস্তে তারা বুঝতে পারল যে না, এটা কোনো মানসিক সমস্যা নয়, বরঞ্চ এটা একটা ভীষণ গভীর বিষয়, একটা জটিল রহস্য। মেঘনা যে এখন নিজেকে অনন্যা বলছিল, সে তার পূর্বজন্মের বাড়ি, তার পরিবার এবং তার নিজের পরিচয় সম্পর্কে সব কিছু বলতে লাগলো। আস্তে আস্তে মেঘনা তার পুরনো গ্রাম, পুরনো বাড়ি, সমস্ত কিছুর কথাই সকলকে জানাতে শুরু করলো, যা তার বর্তমান পরিবারের কাছে ছিল একেবারে অজানা। একসময় তার বাবা মা সিদ্ধান্ত নিল মেঘনা যে সমস্ত কথা বলছে সেগুলো কি সত্যি নাকি সে বানিয়ে বলছে, এই বিষয়ে তদন্ত করার। এমনটা ভেবেই তার বাবা মা তার বলা গ্রামে গেল এবং সেখানে গিয়ে সে যে ঠিকানা দিয়েছিল সেই ঠিকানায় সাক্ষাৎ করলো। তারা দেখলো সত্যি সে গ্রামের অস্তিত্ব আছে এবং সেই ঠিকানায় যারা বাস করে তাদের নামও হুবহু মিলে যেতে লাগলো।
কিন্তু তাদের কাছে এখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল, পুনর্জন্ম মানে তো একজন মানুষের মৃত্যু হবে, তারপর সে অন্য দেহে প্রবেশ করবে, এটাকেই তো পুনর্জন্ম বলা হয়। সেই দেহে প্রবেশ করার পর সে যদি তার আগের জন্মের কথা বলতে পারে তবেই সেটাকে আমরা পুনর্জন্ম বলে থাকি। কিন্তু এক্ষেত্রে তো ব্যাপারটা একেবারে আলাদা ছিল। এক্ষেত্রে তো মেঘলাকে শ্মশানে পুরাতে নিয়ে যাওয়া হয়েছিল, সে তো মারা গেছিল। হঠাৎ করে একজন মৃত মানুষ জেগে উঠে বসলো, আর তারপরে সে নিজের ঘর, নিজের বাড়ির সমস্ত কিছু ভুলে গিয়ে অন্য একটা নাম, অন্য একটা পরিবারের সম্বন্ধে পরিচয় দিতে লাগলো। এটাকে তো পুনর্জন্ম বলা চলে না। কিন্তু এটা একটা ভয়ঙ্কর ধরনের রহস্যময় ঘটনার সৃষ্টি করছিল। দেখতে দেখতেই এই সমস্ত কিছুর মধ্যেই 2-3 মাস কেটে গেল। এই 2-3 মাসের মধ্যে মেঘনার মনে ধীরে ধীরে কিছু অস্পষ্ট স্মৃতি ভেসে উঠতে থাকে। প্রথম দিকে এগুলো অসংলগ্ন মনে হলেও সময়ের সঙ্গে সেগুলো পরিষ্কার হতে শুরু করে। সে দেখতে পায় তার আগের জীবনের কিছু দুঃস্বপ্ন, একটা বড় বাড়ি, ধূসর রঙের দেওয়াল, একটা তালাবন্ধ ঘর, আর কিছু মানুষের মুখ যারা তাকে ভয় দেখাতো। এদিকে মেঘনার এই পুনর্জন্মের ঘটনা সমস্ত গ্রামে ছড়িয়ে পড়ে। যার নাম ছিল অরুণ, সে মেঘনার এই সমস্ত কথা শুনে তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে। আসলে অরুণ তার সঙ্গে কলেজে পড়তো এবং সে মনে মনে মেঘনাকে খুব ভালোবাসত। সে কখনোই নিজের মনের কথা মেঘনাকে বলে উঠতে পারেনি। হঠাৎ করেই মেঘনা অসুস্থ পড়ায় অরুণ মনে মনে খুব ভেঙে পড়েছিল। মেঘনার মৃত্যুতে তার হৃদয় যেন ভেঙে চুরমার হয়ে গেছিল। কিন্তু হঠাৎ করে মেঘনার জীবনের এমন পরিবর্তন তাকেও নাড়িয়ে দিয়েছিল। এদিকে অরুণ প্রায়ই মেঘনার সঙ্গে দেখা করতে তাদের বাড়িতে আসতো। দিন দিন মেঘনা তার পুরনো দিনের কথাগুলো এত আলোচনা করা শুরু করলো যে অরুণ সিদ্ধান্ত নিল মেঘনার সঙ্গে মিলে সে ওই সমস্ত রহস্যের উদ্ঘাটন করবে। এমনটা ভেবেই মেঘনা আর অরুণ পুনর্জন্মের ওই জায়গা, মেঘনার বাবা মা আগেই ওই জায়গাটা দেখে এসেছিল এবং সেই গ্রামে সেই পরিবার সম্বন্ধে অনেক কিছু জেনে এসেছিল। কিন্তু মেঘনার মনে এখন যে সমস্ত স্মৃতি ভেসে উঠছিল সেগুলো বড়ই ভয়ানক ছিল। সেই স্মৃতিগুলো থেকে তো মনে হচ্ছিল যে মেঘনার উপরে প্রচণ্ড অত্যাচার হয়েছিল। মেঘনা যখন অনন্যা ছিল তার উপরে হয়তো ভয়ঙ্কর ধরনের অত্যাচার চালানো হয়েছিল এবং তাকে কোনোভাবে মেরে ফেলা হয়েছিল। অরুণ মেঘনাকে জানালো এইভাবে তারা এই ঘটনার বিশ্লেষণ করতে পারবে না, অথবা এই সমস্ত স্মৃতির পেছনের আসল রহস্য তারা বুঝতে পারবে না। এই সমস্ত স্মৃতির বিশ্লেষণ করতে হলে তাদের কোনো পেশাদার ডিটেকটিভের সাহায্য নিতে হবে। এমনটা ভেবেই তারা দুজন গোয়েন্দা মাস্টার সেনের সাহায্য নেন। কিছুদিনের মধ্যেই মাস্টার সেন তদন্ত শুরু করলেন। মেঘনা মাস্টার সেনকে তার সমস্ত স্মৃতি এবং যে অদ্ভুত জায়গাগুলোর কথা তার মনে পড়ছিল সেই সমস্ত কিছু ওনাকে খুলে বলতে শুরু করলো। মেঘনা একটি পুরনো বাড়ির সন্ধান দিল, যে বাড়িতে একটি অন্ধকার ঘর ছিল এবং ঘরটি তালা বন্ধ অবস্থায় পড়েছিল। মেঘনা আরও জানায় তার স্মৃতিতে বারবার একজন বৃদ্ধের চেহারা ভেসে ওঠে, যাকে সে বাবা বলে ডাকত। মেঘনার বাবা গোয়েন্দা সেনকে জানায় যে তারা মেঘনা যে বাড়িটির কথা বলেছিল, যে গ্রামের কথা বলেছিল, সেই গ্রামে গেছিল এবং সেই গ্রামের মানুষজনের সঙ্গে কথাও বলেছে। তারা বলেছে যে এখানে এমন একটা বাড়ি আছে। মেঘনা যে 2-4 জনের নাম তখন বলতে পারত, সেই নামগুলোর সন্ধানও তারা করেছিল। গ্রামের লোক বলেছিল যে ওই নামগুলো সত্যিই আছে। ওই বাড়ির সদস্যদের নামগুলোর সঙ্গে মেঘনার নামগুলো একেবারে মিলে গেছিল। গোয়েন্দা সেন যখন মেঘনার বাবার মুখে এই সমস্ত কথা শুনলেন তখন তারা সকলে মিলে ওই গ্রামে চলে গেল। গোয়েন্দা সেন যখন ওই গ্রামের বাড়িতে পৌঁছলেন তিনি দেখলেন মেঘনার সঙ্গে ওই বাড়ির বর্ণনা হুবহু মিলে যাচ্ছিল। মিস্টার সেন বাড়ির সদস্যের সঙ্গে কথা বলতে চাইলেন, কিন্তু তারা কোনোভাবেই মিস্টার সেনের সঙ্গে কথা বলতে রাজি হচ্ছিল না। এদিকে পাড়া প্রতিবেশীর কাছ থেকে তারা এটা জানতে পারল যে সত্যি সেই বাড়িতে অনন্যা বলে এক তরুণী বাস করত। কিন্তু হঠাৎ করেই সে একদিন নিরুদ্দেশ হয়ে যায়। গ্রামবাসীরা জানায় অনন্যার নিখোঁজ হওয়ার পর সেই বাড়ির লোকেরা একেবারে চুপচাপ হয়ে গেছিল। তারা গ্রামের কারোর সঙ্গে খুব একটা কথা বলতো না, এমনকি এখনো তারা গ্রামের লোকের সঙ্গে খুব একটা মেলামেশা করে না, খুব একটা কথা বলে না।
গোয়েন্দা সেন যখন জানতে চায় যে মেয়েটা কবে নিখোঁজ হয়েছিল, তখন তারা যে সময়ের কথা বলে সেটা শোনার পর গোয়েন্দা সেনের যেন গায়ে শিহরণ উঠে যায়। তারা যে দিনটির কথা বলেছিল সেই দিনটি হলো মেঘনার মৃত্যুর দিন। সেই দিনেই মেঘনা মারা গেছিল এবং সেই দিনেই মেঘনা আবারও পুনরুজ্জীবিত হয়ে যায় এবং নিজেকে অনন্যা বলতে শুরু করে। একজন ডিটেকটিভের কাছে এই ধরনের দৃশ্য, এই ধরনের ঘটনা খুবই অদ্ভুত বলে মনে হয়েছিল। উনি প্রথম দিকে ভেবেছিলেন যে এটা হয়তো মেঘনার কোনো মানসিক সমস্যা, কিন্তু আস্তে আস্তে তিনি বুঝতে পেরেছিলেন যে সত্যি মেঘনা একেবারে ঠিক কথা বলছে এবং গ্রামবাসীর কথার সঙ্গে যখন মেঘনার সমস্ত কথা মিলে যেতে লাগলো, তখন মিস্টার সেন এই বিষয় নিয়ে আরও গভীরভাবে তদন্ত করা শুরু করলেন। কিছুদিনের মধ্যেই তিনি বাড়িতে পুলিশ নিয়ে প্রবেশ করলেন। বাড়ির লোকেরা প্রথম দিকে তো তাদেরকে বাড়ির ভেতরে ঢুকতে দিচ্ছিল না এবং বাড়ির কোনো কিছুই সার্চ করতে দিচ্ছিল না, কিন্তু যখন পুলিশ এই ব্যাপারে ইনভলভ হলো তখন তারা সমস্ত কিছু সার্চ করতে দিতে বাধ্য হলো। মেঘনা ওরফে অনন্যা বাড়ির ভিতর প্রবেশ করলো। বাড়ির ভিতর প্রবেশ করার পর বাড়ির প্রত্যেকটি জিনিস তার খুব চেনা চেনা মনে হতে লাগলো। সে অরুণকে বলতে লাগলো, অরুণ, এই সমস্ত কিছু আমার অনেক চেনা। মেঘনা তাদেরকে ওই বন্ধ ঘরটি দেখিয়ে দিল। মেঘনা যখন ওই তালাবন্ধ ঘরটির সামনে এসে দাঁড়ালো, হঠাৎ করেই সে কাঁপতে শুরু করলো। মেঘনা হাত দিয়ে ওই ঘরটির দিকে ইশারা করে বলতে লাগলো, এই ঘরটা। এমনটা বলে সে চিৎকার করতে লাগলো এবং হঠাৎ করেই সে মূর্ছিত হয়ে পড়ল। এদিকে অরুণ মেঘনাকে সামলাতে ব্যস্ত হলো। অপরদিকে পুলিশ এবং গোয়েন্দা ঘরটির ভেতরে প্রবেশ করলো। কিছুক্ষণ বাদে অরুণ যখন মেঘনার চোখে মুখে জল দিল, তখন মেঘনার জ্ঞান ফিরল। অরুণ আর মেঘনাও সেই ঘরের ভিতর ঢুকলো। ঘরের ভিতর ঢোকার পর মেঘনা জোরে জোরে চিৎকার করে কাঁদতে শুরু করলো। ওই ঘরটা তার কাছে একটা ভয়ানক স্মৃতি হয়েছিল। ঘরটি খুব অন্ধকার ছিল। ঘরের ভিতরে কিছু পুরনো জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে ছিল। ঘরের এক কোণে একটা ছোট্ট কাঠের আলমারি ছিল। এদিকে বাড়ির সদস্যরা বারবার করে তাদেরকে ওই ঘরে ঢুকতে বাধা দিচ্ছিল। পুলিশ বাড়ির লোককে ওই আলমারিটি খুলতে বলল। বাধ্য হয়ে বাড়ির লোকেরা ওই আলমারিটি খুলল। আলমারিতে ছিল একটি ভয়ঙ্কর ধরনের চমক। পুলিশ অনেক খোঁজাখুঁজি করার পর আলমারি থেকে একটি ছোট্ট বাক্স পেল। বাক্সের ভিতর ছিল একটি চিঠি, একটি ছোট্ট ডায়েরি এবং কিছু রক্তের দাগ মাখানো কাপড়। পুলিশ এবং গোয়েন্দা সেন যখন ডায়েরিটি খুলল, তখন তারা ডায়েরিটি দেখে হতবাক হয়ে গেল। ডায়েরিটি ছিল অনন্যার হাতে লেখা ডায়েরি, যেখানে তার জীবনের গল্প এবং তার প্রতি হওয়া নির্যাতনের বর্ণনা দেওয়া ছিল। ডায়েরি থেকে জানা যায় অনন্যাকে তার শ্বশুরবাড়ির লোকেরা প্রথম দিকে ভালোভাবে গ্রহণ করতে পারেনি। অনন্যা ছিল একটি সাধারণ ঘরের দরিদ্র পরিবারের মেয়ে। তার বাবা ছিল একজন ক্ষেত মজুর। অনেক কষ্ট করে তারা নিজের মেয়েকে এই পরিবারে বিয়ে দিয়েছিল। ছেলের বাড়ির ডিমান্ড ছিল অনেক টাকা, কিন্তু তার বাবা তার জমি জমা বিক্রি করে যতটুকু পারত ততটুকু যৌতুক তাদেরকে দিয়েছিল। তবে তাতেও তাদের মনের লিপ্সা, মনের লোভ কম হচ্ছিল না। তারা দিনের পর দিন যৌতুকের জন্য অনন্যার উপর মানসিক এবং শারীরিক নির্যাতন চালিয়ে যায়। অনন্যার স্বামী রমেশ কানাডায় চাকরি করত। বিয়ের পর সে অনন্যাকে তার নিজের বাড়িতেই রেখে আবারও কানাডায় চলে গেছিল। তাই এই সব ষড়যন্ত্রে তার স্বামী লিপ্ত ছিল না। তবে তার শাশুড়ি ও ননদ বারবার তাকে অপমান করত এবং একসময় সম্পত্তির লোভে তারা সকলে মিলে তার হত্যার পরিকল্পনা শুরু করলো। ডায়েরির শেষ কয়েকটি পাতায় অনন্যা উল্লেখ করে তার শ্বশুর একদিন তাকে তালা বন্ধ করে আটকে রাখে। দীর্ঘ 3 মাস তাকে এই অন্ধকার ঘরে তারা বন্ধ করে রেখেছিল। হঠাৎই একদিন তারা যখন অনন্যাকে ঘর থেকে বার করলো, তারা সকলেই অনন্যার সঙ্গে খুব ভালো ব্যবহার করতে শুরু করলো। অনন্যা ভেবেছিল তার শ্বশুর শাশুড়ি এবং ননদ হয়তো তাদের নিজেদের ভুল বুঝতে পেরেছে এবং অনন্যাকে আপন করে নিতে চাইছে, কিন্তু আসল ঘটনা তো অন্য কথাই বলছিল। সেদিন রাত্রে যখন তারা অনন্যাকে খেতে দিল, তারা অনন্যার খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল।
সেদিন তারা অনন্যার জন্য দারুণ দারুণ খাওয়ার রান্না করেছিল। এতদিন পর অনন্যা একটু ভালো খাওয়ার দেখে সেগুলো তাড়াতাড়ি করে খেতে লাগলো। কিছুক্ষণ খাওয়ার পরেই তার অনুভব হলো তার গলার ভেতরটা যেন জ্বলে পুড়ে যাচ্ছে। তার শরীরটা খুব আনচান করতে লাগলো। সে বারবার করে ছটফট করছিল আর চিৎকার করে করে সাহায্যের জন্য ডাক দিচ্ছিল, কিন্তু ঘরের দরজা বাইরে থেকে বন্ধ ছিল। ঘরের সমস্ত জানালাও বন্ধ করে রেখেছিল তারা, তাই কেউই অনন্যার ডাক শুনতে পাচ্ছিল না। ডায়েরির পাতায় শেষ দিকে লেখা ছিল, যদি এ জীবনে আমি অন্যায়ের বিচার না পাই তবে আমি আবার ফিরে আসব। অনন্যার ডায়েরি পড়ার পর সেখানে থাকা প্রত্যেকটি ব্যক্তির চোখে জল ছিল। পুলিশ অফিসার মেঘনা, অরুণ এবং মিস্টার সেন সেখানকার পাড়া প্রতিবেশীদের সঙ্গে এই বিষয় নিয়ে কথা বলতে শুরু করলেন। তাদের মধ্যে একজন বৃদ্ধ তাদেরকে জানালেন সেদিন তারা মেঘনার চিৎকার শুনেছিল, কিন্তু তার শ্বশুর শাশুড়ির ভয়ে, তাদের বিশাল প্রতিপত্তির ভয়ে তারা সেদিন কিছুই বলতে পারেনি। দেখতে দেখতেই তদন্ত শুরু হয়। পুলিশ তার শ্বশুর শাশুড়িকে ধরে নিয়ে যায় এবং শহরে থাকা তার ননদের কাছেও পুলিশ পৌঁছে যায় এবং তাকেও গ্রেপ্তার করা হয়। কিছুদিনের মধ্যেই অনন্যার স্বামীকেও ডেকে পাঠানো হয়। আসলে অনন্যার স্বামী অনন্যার সঙ্গে হয়ে যাওয়া এই দারুণ দুর্ঘটনার সম্বন্ধে কিছুই জানতো না। তার বাবা মা বলেছিল অনন্যা একটি ছেলের সঙ্গে পালিয়ে গেছে এবং সে আমাদের বংশের মুখে কালিমা লেপেছে। বাবা মার কথায় বিশ্বাস করে তার স্বামী অনন্যাকে একটি খারাপ মেয়ে ভেবে তাকে ভুলে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু পুলিশের মুখে এই সমস্ত কথা শোনার পর এবং দেশে ফেরার পরে অনন্যার সঙ্গে সাক্ষাৎ করার পর তার স্বামীর পায়ের তলার মাটি সরে গেল। সে অনন্যার কাছে ক্ষমা চাইতে লাগলো। সে বলতে লাগলো, আমি তোমার সঙ্গে অনেক অন্যায় করেছি অনন্যা, আমার কখনোই তোমাকে এদের কাছে ফেলে যাওয়া উচিত হয়নি। আমি বারবার ভেবেছিলাম যে আমি তোমাকে কানাডায় নিয়ে যাই, কিন্তু আমি তখনও সব কিছু গুছিয়ে উঠতে পারিনি। তাই ভেবেছিলাম কদিন বাদে আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু তার মধ্যেই বাবা ফোন করে বলল তুমি তোমার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছো। এটা শোনার পর আমি প্রচণ্ড পরিমাণে আহত হয়েছিলাম। মেঘনা জানতে পারে তার স্বামী কানাডায় বিয়ে করেছে এবং সে কানাডার একটি মেয়ের সঙ্গে সুখে শান্তিতে সংসার করছে। আসলে অনন্যার স্বামী অনন্যাকে একটি দুশ্চরিত্রা মেয়ে ভেবেছিল এবং সে যখন জানলো যে অনন্যা তাকে ছেড়ে অন্য একজনের সঙ্গে পালিয়ে গেছে, তখন সে কানাডারই একটি মেয়ের সঙ্গে বিয়ে করলো এবং সেখানেই সে নিজের সংসার করতে শুরু করেছিল। এদিকে কোর্টে যখন কেস ওঠে, ওই সমস্ত পরিবারের সদস্যদের মুখোমুখি হয় মেঘনা। সে নিজের স্মৃতির টুকরো এবং ডায়েরির প্রমাণ সামনে তুলে ধরে। অপরাধীদের মধ্যে প্রথমে অস্বীকার করার প্রবণতা দেখা গেলেও মেঘনার চাপ এবং প্রমাণের জোরে তারা স্বীকার করে নিতে বাধ্য হয় যে তারা অনন্যাকে হত্যা করেছিল। অনন্যা এটা মনে মনে বুঝতে পেরেছিল যে তার এই পুনর্জন্ম কোনো সাধারণ ঘটনা নয়। সে আবারও ফিরে এসেছে কারণ তার পূর্বজন্মের অন্যায়ের প্রতিশোধ নেওয়া এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করার দায়িত্ব তার উপর ছিল। অনন্যা সিদ্ধান্ত নেয় সে এই সমস্ত অপরাধীর মুখোশ পুরোপুরি খুলে দেবে এবং তাদের এই দুষ্কর্মের জন্য যথার্থ শাস্তির আবেদন জানাবে। মেঘনার প্রতিশোধের যাত্রা যত এগিয়ে চলছিল তার শত্রুরা ততই সজাগ হয়ে উঠছিল। তাদের ধারণা ছিল না যে একটা মৃত মেয়ে তাদের বিরুদ্ধে উঠে দাঁড়াবে। প্রথম দিকে তারা কোর্টে নিজেদের ভুল স্বীকার করলেও পরবর্তীকালে তারা হঠাৎ করেই নিজেদের এই সমস্ত কৃত্যি অস্বীকার করে। মেঘনার সামনে শত্রু ছিল তার পূর্বজন্মের শ্বশুরবাড়ির সদস্য, বিশেষ করে তার শ্বশুর শাশুড়ি এবং তার ননদ। তারা শুধুমাত্র প্রভাবশালী নয়, বরং ক্ষমতা এবং ধূর্ততার ভয়ঙ্কর রূপ। মেঘনার শ্বশুর ছিল একজন ক্ষমতাবান ব্যবসায়ী। তার অর্থ এবং প্রভাব সমাজে অনেক উচ্চপদের ব্যক্তিদের হাতের মুঠোয় করে রেখেছিল। গ্রামের পঞ্চায়েত থেকে শহরের পুলিশ বিভাগ পর্যন্ত তার নেটওয়ার্ক বিস্তৃত ছিল। অপরদিকে তার ননদের প্রতিপত্তিও কিছু কম ছিল না। তার স্বামী অনেক ধনী ব্যক্তি ছিলেন। মেঘনা ওরফে অনন্যার কাছে তাদের বিরুদ্ধে লড়াই করা ছিল শুধু কঠিন নয়, বরঞ্চ বিপজ্জনকও।
তারা এতটাই প্রভাবশালী ছিল যে তারা যে কোনো বাধাকে ধ্বংস করতে পারত, এমনকি মেঘনাকেও। মেঘনা এটা বুঝতে পারছিল সরাসরি সংঘর্ষ করার চেয়ে কৌশল অবলম্বন করা তার জন্য নিরাপদ। মেঘনা এবং তার সহযোগী অরুণ যখন প্রথম অপরাধের প্রমাণ সংগ্রহ করতে শুরু করে, তখন তার শ্বশুর তাদের গতিবিধির নজরদারি করার জন্য কিছু চর নিযুক্ত করে। ওই চরেরা গ্রামে এবং শহরে ছড়িয়ে পড়ে। একদিন মেঘনা আর অরুণ যখন তার শ্বশুরবাড়ির পাশের একজন সদস্যর সঙ্গে কথা বলছিল, তখন হঠাৎ করেই কিছু ব্যক্তি তাদের সামনে এসে দাঁড়ায়। লোকগুলো মেঘনা আর অরুণকে শাসাতে থাকে। তারা ওদেরকে সতর্ক করে দেয় এবং জানায় এই ঘটনার মধ্যে তারা যেন আর না জড়ায়। সেদিন মেঘনা আর অরুণ এটা বুঝতে পারে শত্রুরা তাদের প্রতিটি পদক্ষেপের উপর নজর রাখছে। হঠাৎ করেই মেঘনার শ্বশুরবাড়ির লোকেরা মেঘনা আর অরুণকে থামানোর জন্য তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে। পুলিশ এসে অরুণকে গ্রেপ্তার করে। অভিযোগ ছিল সে নাকি তাদেরকে শাসানোর চেষ্টা করেছে, লোক লাগিয়ে তাদেরকে ভয় দেখিয়েছে। আসলে তারা অরুণকে আটকে রেখে মেঘনার উপর মানসিক চাপ সৃষ্টি করতে চেয়েছিল। মেঘনা বুঝতে পারে শত্রুরা কেবল ক্ষমতাবান নয়, বরং তাদের অপরাধ লুকানোর জন্য যে কোনো সীমা পর্যন্ত তারা যেতে প্রস্তুত। তবে মেঘনা ভেঙে পড়েনি। সে স্থানীয় সাংবাদিকদের সাহায্য নেয় এবং মিথ্যে মামলার বিরুদ্ধে লড়াই শুরু করে। মেঘনার শ্বশুর তার রাজনৈতিক এবং সামাজিক নেটওয়ার্ক ব্যবহার করে গ্রাম প্রধান এবং পঞ্চায়েতের ওপর চাপ সৃষ্টি করে। গ্রামে মেঘনা এবং তার সহযোগীদের বিরুদ্ধে অপবাদ ছড়ানোর জন্য। তারা বলে মেঘনা সমাজে বিশৃঙ্খলতা সৃষ্টি করছে। গ্রামের লোকেরা প্রথমে মেঘনাকে ভুল বুঝতে শুরু করে। এদিকে মেঘনা যখন গ্রামবাসীদের সামনে নিজের বক্তব্য রাখার চেষ্টা করে, তখন তার শ্বশুরের পক্ষের কিছু লোক জনগণকে উত্তেজিত করে তোলে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে মেঘনাকে গ্রাম ছাড়তে বাধ্য করা হয়। তবে মেঘনা থামে না। এদিকে তার শত্রুপক্ষ এটা বুঝতে পেরেছিল যে শুধুমাত্র মানসিক চাপ দিয়ে মেঘনাকে থামানো যাবে না। তারা সরাসরি তার জীবন শেষ করার পরিকল্পনা করে। একদিন মেঘনা যখন অরুণের সঙ্গে শহরের পথে যাচ্ছিল, হঠাৎই একটা ট্রাক তাদের দিকে জোর গতিতে এগিয়ে আসতে থাকে। অরুণ যখন দেখল ট্রাকটি ওইভাবে তাদের দিকে এগিয়ে আসছে, সে সঙ্গে সঙ্গে নিজের দিশা পরিবর্তন করে এবং তারা প্রাণে বেঁচে যায়। সেদিন মেঘনা এটা ভালো মতোই বুঝতে পেরেছিল তার যাত্রা শুধু প্রতিশোধ নয়, এখন নিজের জীবন বাঁচানোর লড়াইতেও পরিণত হয়েছে। মেঘনা সিদ্ধান্ত নেয় সরাসরি শত্রুদের মোকাবিলা না করে তাদের দুর্বলতা খুঁজে বার করতে হবে। এমনটা ভেবেই সে শ্বশুরবাড়ির পুরনো পরিচালিকার সঙ্গে যোগাযোগ করা শুরু করে। তাদের মধ্যে এক পরিচালিকা জানায় যে তিনি দেখেছেন অনন্যার সঙ্গে তার শ্বশুরবাড়ির লোক কেমন অত্যাচার চালিয়েছে। তিনি এটাও বলেন যে তিনি এটা জানেন যে তারা কিভাবে অনন্যাকে হত্যা করেছিল। তবে সে তার শ্বশুরবাড়ির প্রতিপত্তির কাছে ভয় পেয়ে এতদিন চুপ করেছিল। পরবর্তীকালে অনন্যা আবারও তার শ্বশুরবাড়ির গ্রামে ফিরে যায় এবং সেখানে গিয়ে সেখানকার মানুষের বিশ্বাস অর্জন করা শুরু করে। সে গ্রামবাসীকে এটা বোঝায় যে তার শ্বশুরবাড়ির লোকেরা কেবল অপরাধী নয়, তাদের প্রভাব এবং প্রতিপত্তিকে ব্যবহার করে তারা গ্রামের লোকের উপরও শাসন চালাচ্ছে। অরুণের সাহায্যে মেঘনা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে, যেই পোস্টের মাধ্যমে সে ওর উপর হওয়া প্রত্যেকটি অত্যাচারের কাহিনী বর্ণনা করে। নিমেষের মধ্যেই ওই পোস্টটি ভাইরাল হয়ে ওঠে এবং শহর থেকে গ্রামে আলোচনার বিষয়বস্তু হয়। কিছুদিনের মধ্যেই শত্রুদের উপর সোশ্যাল মিডিয়ার চাপ বাড়তে থাকে। এদিকে অরুণ এবং মেঘনা তদন্ত চালিয়ে যায়। তারা জানতে পারে তার শ্বশুরের ব্যবসা আসলে দুর্নীতি ও অবৈধ চুক্তির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। মেঘনা আর অরুণ ডিটেকটিভ মিস্টার সেনের সহযোগিতায় তার শ্বশুরের বিরুদ্ধে বিভিন্ন রকমের প্রমাণ জোগাড় করে। সেই সমস্ত প্রমাণ তারা স্থানীয় সংবাদপত্রে প্রকাশ করে। কিছুদিনের মধ্যেই মেঘনার কেস আবারও কোর্টে ওঠে এবং এবার মেঘনার কাছে সমস্ত প্রমাণ ছিল। তার কাছে ওই পরিচালিকার প্রমাণ ছিল। পরিচালিকা কোর্টে গিয়ে প্রমাণ করে যে তারা কিভাবে অনন্যার উপরে অত্যাচার করেছিল, কিভাবে তার শ্বশুর শাশুড়ি অনন্যাকে হত্যা করেছিল।
এছাড়াও অনন্যা আর অরুণ তার শ্বশুরের সমস্ত দুর্নীতির প্রমাণ জজ সাহেবকে দেয়। এবার তাদের পক্ষে বেঁচে ফেরা সম্ভব হলো না। তারা অনন্যার সঙ্গে যে অত্যাচার করেছিল, যে পাপ তারা করেছিল, তার শাস্তি তাদের পেতেই হলো। জজ সাহেব সেদিন তাদের উপযুক্ত শাস্তি দিয়েছিলেন। সেদিন মেঘনার সেই সংগ্রাম সমাপ্ত হলো। মেঘনা তার পুনর্জন্মের রহস্য এবং আগের জীবনে ঘটে যাওয়া অনন্যার প্রতিশোধ নেওয়ার জন্য কঠিন লড়াই লড়েছে। তবে এই লড়াই শুধু তার লড়াই ছিল না, এই লড়াই ছিল সমাজের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, একটি বার্তা যে অপরাধ প্রবণতা এবং অন্যায় যতই গভীর এবং প্রভাবশালী হোক না কেন, সততা এবং সাহসের কাছে তা কখনোই জিততে পারবে না। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে মেঘনা অনুভব করে সমাজে আজও অসংখ্য নারী অনন্যার মতো নির্যাতনের শিকার হচ্ছে। তারা হয়তো নিজেদের কথা বলার সাহস পায় না বা তাদের কণ্ঠ দমন করে ফেলা হয়। মেঘনা তার অভিজ্ঞতা ব্যবহার করে নির্যাতিত মেয়েদের পক্ষে দাঁড়ানোর সিদ্ধান্ত নেয়। সে গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলতে শুরু করে, তাদের ভয় দূর করার চেষ্টা করে। সে তাদের জানায় যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি প্রতিটি মানুষের মধ্যেই থাকে। পরবর্তীকালে মেঘনা গ্রামের মেয়েদের জন্য একটি শিক্ষা কেন্দ্র স্থাপন করার সিদ্ধান্ত নেয়। তার লক্ষ্য ছিল মেয়েরা যেন শিক্ষার মাধ্যমে ক্ষমতাশালী হয় এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হয়। মেঘনা গ্রামের মেয়েদেরকে বলে, আমাদের শিক্ষাই আমাদের শক্তি। সমাজ যতই প্রতিকূল হোক না কেন, শিক্ষার মাধ্যমে আমরা আমাদের জীবনের দিশা পরিবর্তন করতে পারি। অন্যায় সহ্য করা কোনো সমস্যার সমাধান নয়, আমাদের কথা বলতে হবে এবং নিজেদের জন্য লড়াই করতে হবে। মেঘনার এই উদ্যোগ গ্রামের মহিলাদের মধ্যে সাহস জাগায়। তারা বুঝতে পারে তাদের সংগ্রাম একার নয়। মেঘনা তাদের জন্য একটি মশাল হয়ে ওঠে। মেঘনা তার পুনর্জন্মের এই ঘটনা থেকে একটি গভীর শিক্ষা অর্জন করে। সে উপলব্ধি করে যে জীবন কেবল প্রতিশোধ বা অন্যায় বিচারের জন্য নয়, বরং এটি একটি বড় উদ্দেশ্যের জন্য। পরবর্তীকালে সোশ্যাল মিডিয়ার কাছে সে এটা জানায় যে আমার এই পুনর্জন্ম হয়তো একটি অলৌকিক ঘটনা, তবে এটি আমাকে শিখিয়েছে যে জীবনের প্রতিটি মুহূর্ত মূল্যবান। আমাদের অতীত যতই কষ্টের হোক না কেন, ভবিষ্যৎ গড়ার ক্ষমতা আমাদের হাতে। আমাদের জীবনের প্রতিটি কাজ যেন অন্যের জন্য একটি ভালো বার্তা বহন করে। মেঘনা এটাও বলে, পুনর্জন্ম মানে শুধু শারীরিকভাবে ফিরে আসা নয়, এটি মানসিক শক্তি, সাহস এবং বিশ্বাসের নতুন করে জন্ম নেওয়া। মেঘনা নিজের সমাজ সংস্কারক বিভিন্ন কর্মকাণ্ডের মধ্যে কিছুদিনের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করে। এমনই একদিন একটি বড় সভায় সে কিছু কথা বলে, আমার জীবন যদি আপনাদের কোনো শিক্ষা দেয় তবে তা এই যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই জীবনের সবথেকে বড় সাহস। আমাদের প্রত্যেকের মধ্যেই সেই শক্তি আছে যা অন্যায়কে পরাস্ত করতে পারে। আমার এই পুনর্জন্মের কাহিনী শুধুমাত্র আমার কাহিনী নয়, এটি প্রতিটি মানুষের কাহিনী যারা জীবনের প্রতিকূলতাকে অতিক্রম করতে চায়। বন্ধুরা, মেঘনার এই পুনর্জন্মের কাহিনী থেকে আমরা জানতে পারি জীবনে প্রতিটি ব্যথা এবং অন্যায় আমাদের শক্তিশালী করে তোলে। প্রতিশোধ কোনো সমস্যার সমাধান নয়, বরঞ্চ ন্যায় বিচারই প্রকৃত বিজয়। জীবনে যতই অন্ধকার থাকুক না কেন, নতুন ভোরের সূর্য তার আলো অবশ্যই ছড়াবে। তাহলে বন্ধুরা, মেঘনার এই রিইনকার্নেশন অর্থাৎ পুনর্জন্মের কাহিনী সম্বন্ধে আপনাদের কি মন্তব্য? আজকের এই কাহিনী কি আপনাদের মনে শিহরণ জাগাতে পেরেছে? নিজেদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না। বন্ধুরা, আপনাদের এই মূল্যবান মন্তব্যগুলো আমাকে নতুন কাহিনী রচনা করতে অনেক সহায়তা করে। এছাড়াও আপনারা নিজেদের মূল্যবান মন্তব্যের দ্বারা সমাজে একটি সঠিক বার্তা পৌঁছে দিতে পারেন। তাহলে বন্ধুরা, আজকের এই কাহিনী, আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে।